আসসালামু আলাইকুম। হেডলাইন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পিকে হালদারের সহযোগী অবন্তিকা রিমান্ডে, তার মাধ্যমে কয়েকশো কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুদক। মেট্রো রেল প্রকল্পের জন্য প্রধান সড়ক বন্ধ, সার্ভিস রোডেও খোঁড়াখুড়ি, নগরীতে দিনভর যানজট, অসহনীয় দুর্ভোগ। কলাপাড়ায় এগিয়ে চলছে কয়লা ভিত্তিক ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ, পুরো প্রকল্পই পরিবেশ বান্ধব। এবং এক যুগে মাথাপিছু আয় বেড়েছে ৩ গুণ, এখনও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সহযোগী অবন্তিকা বড়ালকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে দুদক। সকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম। পিকে হালদার এই অবন্তিকার মাধ্যমে শত শত কোটি টাকা পাচার করেছেন বলে তথ্য পেয়েছে দুদক। মাহবুব কবির চপলের রিপোর্ট। এর আগে দুবার দুর্নীতি দমন কমিশনে তলব করা হলেও হাজির হননি মডেল অবন্তিকা বড়াল। শেষে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করেন দুদক কর্মকর্তারা। ৩৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে ২০১৯ সালে মামলা করে দুদক। তদন্তে দুদক কর্মকর্তারা জানতে পারেন এর বড় একটি অংশ পাচার করা হয়েছে অবন্তিকার মাধ্যমে। ধানমন্ডিতে তাকে ৪.৫ কোটি টাকার একটি ফ্ল্যাটও কিনে দেন পিকে হালদার। পিকে হালদারের সঙ্গে আপনার সম্পর্কটা কি? আপনার কাছে অনেক টাকা আছে পিকে হালদারের, আসলে একটু বলবেন কেন যদি বলতেন? ধানমন্ডি বাসাটাও তার। ধানমন্ডি বাসাটা কি আপনার? আসেন আপনি। ধানমন্ডি থেকে বাসা আছে। একটু বলেন আপনাকে কেন আস্তে আপনাকে গ্রেফতার কেন করা হয়েছে একটু বলেন। পিকে হালদারের বিরুদ্ধে যে অবৈধ সম্পদ এবং মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে, মামলায় সে সন্দিগ্ধ আসামি ছিল এবং তদন্তে সম্পৃক্ততা পাওয়া যায় তাকে গ্রেফতার করা হয়। অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করা হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তার সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে সেটি হলো যে পিকে হালদারের টাকা দিয়ে তার নামে ৪,৩৫,০০,০০০ টাকা ধানমন্ডি এলাকায় ৩,০০০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে। এছাড়াও শত শত কোটি টাকা এই অবন্তিকা বড়ালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং ছদ্মাবরণ করা হচ্ছে, অর্থাৎ মানি লন্ডারিংয়ের অপরাধের সাথে সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করে আমরা আজকে তার বিরুদ্ধে তাকে ৩ দিনের রিমান্ড চেয়েছি এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানি অন্তে তিনি তাকে কাস্টডিতে দিয়েছেন এবং পরবর্তীতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে দুদকের আইনজীবী জানিয়েছিলেন পিকে হালদার ৭০ থেকে ৮০ জন বান্ধবীর মাধ্যমে টাকা পাচার করেছেন। পিকে হালদার কানাডায় পালিয়ে আছেন বলে জানা যায়। তাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। তার সহযোগী ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের ৪র্থ ধাপে দেশের ৫৬ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় তাদের দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়। দলীয় মনোনয়ন প্রাপ্তদের মধ্যে আছেন ঠাকুরগাঁওয়ে আঞ্জুমান আরা বেগম, লালমনিরহাটে মোফাজ্জল হোসেন, নাটোরে উমা চৌধুরী, বাগেরহাটে খান হাবিবুর রহমান, সাতক্ষীরার শেখ নাসিরুল হক, রাজবাড়ীর মোহাম্মদ আলী চৌধুরী, শেরপুরে গোলাম মোহাম্মদ কিবরিয়া, নেত্রকোনায় নজরুল ইসলাম খান। মেট্রো রেল প্রকল্পের জন্য প্রধান সড়ক বন্ধ। এবার কাউরান বাজারে সোয়ারেজ লাইনের কাজের জন্য সার্ভিস রোডও অবরুদ্ধ। ফলে রাজধানী জুড়ে তৈরি হয়েছে অসহনীয় দুর্ভোগ। রাত থেকে সকাল পর্যন্ত যানবাহন চলাচল করতে পারেনি এই রাস্তায়। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকেন অনেকে কয়েক কিলোমিটার ঘুরে পৌঁছতে হয়েছে গন্তব্যে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট।
কাওরান বাজারের প্রধান সড়ক দিয়ে রাজধানীর দুই প্রান্তের লাখো মানুষ চলাচল করে প্রতিদিন। ঘণ্টায় যাতায়াত হাজারো যানবাহনের। মেট্রো রেল প্রকল্পের কাজে বছর দেড়েক ধরে বন্ধ সেই সড়ক। পাশের সার্ভিস রোডটি দিয়ে এতদিন চলছিল যানবাহন। মঙ্গলবার রাতে তা বন্ধ করে কেটে শুরু হয় পাইপ বসানোর কাজ। বাইপাস কোনো সড়ক বা সাইন না দেয় একসময় বনানী পর্যন্ত পৌঁছায় এই রাস্তার যানজট। বনানী থেকে এই পর্যন্ত আসতেই আমার প্রায় 2 ঘন্টা চলে গেছে। কারণ আমার ডিসিপ্লিন নাই, কোনো কাজের ডিসিপ্লিন যদি থাকতো তাহলে এই অবস্থা হতো না। ফার্মগেট থেকে কারণ আগে লাগতো 5-7 মিনিট, এখন 20 থেকে 22 মিনিট লাগে। খুব জ্যামজট, অনেক জ্যামজট, সকালে অনেক জ্যাম গেছিল। এক এক সময় এক এক লেন চেঞ্জ করছে, আমরা ছোট হয়ে যাচ্ছে লেন, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হচ্ছে। অচল এই সড়কের কারণে আশপাশের আরও কয়েকটি রাস্তায়ও তৈরি হয় তীব্র যানজট। সকালে অফিসগামী হাজারো মানুষের ভোগান্তি হয়ে ওঠে অসহনীয়। এ যা আছে নগরপিতা থেকে শুরু করে জানি না আমাদের এই দুর্ভোগ, এটা লাঘব কিভাবে কতদিনে হবে। উত্তরা থেকে কারমাজার রাস্তা আমার 2.5 ঘন্টা লাগলো, অনেক কষ্ট। আমি গাড়ি রেখে হাঁটা শুরু করছি। একটা ভিআইপি রোড, এই জায়গায় যানজটের মতো সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত আমাদেরকে প্রচুর সাফার করতে হচ্ছে বিষয়গুলো। বিকল্প পথ না রেখে এ ধরনের উন্নয়ন কাজের ফলে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। কিন্তু সবাই জানি ঢাকা শহরটা আনপ্ল্যান্ড ওয়েতে, সুতরাং ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে নগরবাসীর সুবিধার জন্য। অবশ্যই সাময়িক যদি কোনো অসুবিধা হয় এই জন্য অবশ্যই আমরা দুঃখিত। আমরা নগরবাসীর কাছে আমাদের মেট্রো রেল হচ্ছে, বড় বড় পাইপগুলো বসানো হচ্ছে, কিছুটা সাময়িকের জন্য কিন্তু ট্রাফিক জ্যাম হতে পারে, বাট এগুলো যদি আমরা করে ফেলতে পারি ডেফিনেটলি এই শহরকে একটা বাসযোগ্য শহরের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। রাজধানীতে বছর জুড়ে বিভিন্ন সংস্থার অপরিকল্পিত খোরাখুরি আর সমন্বয়হীনতার কারণে যে ভোগান্তি হচ্ছে তা কবে শেষ হবে জানাতে পারেননি মেয়র। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় এগিয়ে চলছে আরও একটি 1320 মেগাওয়াটের তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ। করোনা মহামারীর কারণে কিছুটা পিছিয়ে গেল নির্ধারিত সময়েই কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলেও উন্নত প্রযুক্তি ব্যবহার করায় এটি হবে পরিবেশ বান্ধব। ফজলে রাব্বির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মাহবুব আলম। এই নির্মাণযজ্ঞ চলছে পটুয়াখালীর কলাপাড়ায়। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে বাংলাদেশের আরপিসিএল এবং চীনের নরিনকো ইন্টারন্যাশনাল। 660 মেগাওয়াটের 2টি ইউনিটে প্রতিদিন ব্যবহার করা হবে 12,000 টন কয়লা, যা আসবে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া থেকে। প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে 6 টাকার কিছু বেশি। সময় মতো এবং নির্ধারিত সময় 20,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। আমাদের কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। যদিও করোনার কারণে আমাদের যদি প্রকল্প 4 মাস কিংবা 6 মাস বিলম্বিত হয়, আমরা চেষ্টা করব কভার করতে। এটা যদিও হয় তারপরেও এটাতে কোনো ব্যয় বৃদ্ধি হবে না। এতে থাকবে 220 মিটার চিমনি। ছাই নিয়ন্ত্রণে ব্যবহার হবে বয়লার টিউব। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন হলেও এটি পরিবেশ বান্ধব হবে বলে জানান প্রকল্পের চীনা পক্ষ। Our project adopted international standard. পরিবেশ রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি আমরা। পেশাদার মার্কিন কোম্পানি দিয়ে পরিবেশ সমীক্ষা করানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী অত্যাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে এই বিদ্যুৎ কেন্দ্রে। এছাড়া পেশাদার ও চৌকস প্রকৌশলীরা নিরীক্ষা করবে কেন্দ্র নির্মাণের প্রতিটি ধাপ। ভূমি অধিগ্রহণে বাস্তুচ্যুতদের পুনর্বাসনের জন্য পাশেই 30 একর জমিতে গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত আবাসিক এলাকা। নির্দিষ্ট ব্যয় সময়ের মধ্যে মেগা প্রকল্প শেষ করে দৃষ্টান্ত স্থাপন করে আছে পাশের পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। আরপিসিএল বলছে তাদের এই প্রকল্প শেষ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের মধ্যে কয়লা থেকে আরও 1320 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, পটুয়াখালী। হেরে গেলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ইসির পদত্যাগ ইস্যুতে বিএনপির অভিযোগ প্রসঙ্গে এই মন্তব্য করে সিইসি বলেন, হারলে আওয়ামী লীগও একই কাজ করত। চট্টগ্রামের সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। একরামুল হক সামের রিপোর্ট। পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভারে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন স্থানীয় নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সঙ্গে। নির্বাচনকে
অত্যন্ত গুরুত্ব দিয়ে পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। নির্বাচন নিয়ে বিএনপির অনাস্থা ও ইসির পদত্যাগ দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন সিইসি। আমরা তাদেরকে আস্থা আনার চেষ্টা করি, আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি। যারা হেরে যায় তাদের অবস্থান এরকম হয়, তারা গ্রহণ করতে চায় না, পরাজিত যারা হয় তারা গ্রহণ করতে চায় না। এই কালচার এটা যদি আমলি যদি হেরে যেত তাহলে হয়তো তারাও এরকম বলতো। কথা বলেন মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা নিয়েও। নির্বাচনের সময় সহিংস ঘটনার জন্য যদি কেউ করে থাকে তখন তার নামে কেস হবে, ফৌজদারি কেস হবে, থানা তদন্ত করবে, পুলিশ এবং আইন তার নিজস্ব গতিতে নিজস্ব প্রয়োজনে সেটার ব্যবস্থা করবে। এটা আর আমাদের সতর্কমূলক অবস্থা থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় ভোট কেন্দ্রে এজেন্ট নিশ্চিত করতে প্রার্থীদের তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। ইভিএম নিয়ে যেন প্রশ্ন তৈরি না হয় সে বিষয়ে নির্বাচনী কর্মকর্তাদের সজাগ থাকারও নির্দেশ দেন। ইভিএম একটি নতুন প্রযুক্তি এবং এই প্রযুক্তির মাধ্যমে এতদিন যে আমরা নির্বাচন পরিচালনা করেছি তাতে আমরা সুফল অর্জন করেছি বলে দাবি করতে পারি। ব্যক্তির পছন্দ অপছন্দের বিষয় না, আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে নির্বাচন পরিচালনার একমাত্র প্রধান লক্ষ্য। কে কি বললেন, কে কি করলেন, সিইসি কি বললেন না বললেন সেটা সিইসির ব্যক্তিগত কথা হতে পারে, কিন্তু সিইসি আইনের বাইরে যদি কিছু বলে থাকেন সেটা আপনাদের জন্য প্রযোজ্য এবং প্রযোজ্য হবে না এবং সেটার ব্যাপারে আপনাদের ভ্রুক্ষেপ করার দরকার নেই। দ্বিতীয় দফায় সাভার সহ 61 পৌরসভায় নির্বাচন হবে আগামী শনিবার। আর না, থ্যাংক ইউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, সাভার, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,833 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ব্যক্তিদের মধ্যে 6 জন পুরুষ ও 8 জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 10 জন। সবশেষ 15,727টি নমুনা পরীক্ষায় 890 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 5.66%। মোট আক্রান্তের সংখ্যা 5,24,910 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 841 জন। মোট সুস্থ হলেন 4,69,522 জন। করোনা মহামারীর মধ্যেও সরকারের লুটপাট বন্ধ নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির জন্যই $2 ভ্যাকসিন $5 কেনা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন। সরকার পতনের এক দফা আন্দোলনের জন্য জনগণ প্রস্তুত দাবি করে বিএনপি নেতারা বলেন, সব গণতান্ত্রিক শক্তিকে এক করে এখন রাজপথে নামতে হবে। মির্জা ফখরুলের ভাষায়, জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই সাজানো মামলায় সাজা দেওয়া হচ্ছে। এই মহামারীতে আপনারা লুটপাট বন্ধ করেন, আরো কি করে লুটপাট করবেন? এখন ভ্যাকসিন আমদানির মধ্য দিয়ে সেই লুটপাটের ষড়যন্ত্র করছে এই সরকার। এর গণবিরোধী সরকার, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শেখ হাসিনা সরকারের টানা এক যুগ পূর্তি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। খাদ্য উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। 12 বছরে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে 1,30,00,000 টন। স্থানীয় চাহিদা মিটিয়ে যা বিদেশেও রফতানি হচ্ছে। আর এক যুগে মাথা পিছু আয় 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে $2064 মার্কিন। বরাদ্দ বেড়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতেও। তবে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর একাংশ এখনও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে। শরফুল আলমের রিপোর্ট। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে প্রায় প্রতি বছরেই। 2008 সালে দেশে 2,70,00,000 টন খাদ্যশস্য উৎপাদন হলেও এক যুগে তা বেড়ে দাঁড়িয়েছে 4 কোটি টনে। স্থানীয় চাহিদা মিটিয়ে নিয়মিত রপ্তানি হচ্ছে এসব কৃষিপণ্য। মোট জনগোষ্ঠীর 40% মানুষ এখন কৃষি অর্থনীতি নির্ভর। পরিসংখ্যান বলছে, বিশ্বে পাট রপ্তানিতে বাংলাদেশ প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়। ইলিশ উৎপাদনে প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, মাছ, চাল ও ছাগল উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। আলু, আম, এমনকি সবজি উৎপাদনেও আছে শীর্ষ কয়েকটি দেশের মধ্যে। 2008-এ আমাদের খাদ্য উৎপাদন সামগ্রিকভাবেই আমাদের খাদ্য বা দানাদার জাতীয় শস্য তখন মাত্র 27 মিলিয়ন টন উৎপাদন হতো। 20-এর জুন পর্যন্ত
প্রায় 40 মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে। 12 বছরে মাথাপিছু আয় বেড়েছে প্রায় 3 গুণ, তো ক্রয় ক্ষমতাও বেড়েছে। হতদরিদ্র জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি 144টি, সুবিধাভোগী 1.5 কোটিরও বেশি মানুষ। পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন সুবিধার আওতা ও পরিধিও বাড়ছে প্রতি বছরেই। অবশ্য পিছিয়ে পড়া সব মানুষের জন্য এখনো তা নিশ্চিত করা যায়নি। দরিদ্র জনগোষ্ঠীর একটা পরিবর্তন হয়েছে যে এখন নগর দরিদ্র একটা বড় গ্রুপ, আমাদের একটা বড় সংখ্যক নগর দরিদ্র আমাদের দেশের মধ্যে চলে এসছে। এদের জন্য আসলে নিরাপত্তা জাল কর্মসূচি ওইভাবে নেই। সরকার এখন চেষ্টা করছেন এগুলোকে সমন্বিত করে একটা ডেটাবেস তৈরি করে এদের জন্য একটা বড় প্রকল্প গঠন করা। এই সামনের বছরে 1 লক্ষ কোটি টাকারও বেশি তারা সামাজিক নিরাপত্তার জন্য ব্যয় করবেন বলে আমরা জানতে পারছি। কম দামে চাল বিক্রি, বিজিডি, বিজিএফ এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার লক্ষ্যে ন্যাশনাল সার্ভিসের মতো কর্মসূচিও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। এসব কর্মসূচির কারণে অতি দরিদ্র মানুষের হার 22 ভাগ থেকে এক যুগে নেমে এসেছে 10.5 ভাগে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার জনজীবন। নাটোরে দুপুরের দিকে রোদের দেখা মিললেও সকাল ও সন্ধ্যায় কুয়াশায় ঢেকে থাকে গোটা জেলা। কনকনে ঠান্ডায় সবচেয়ে কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। মৃদু শৈত্যপ্রবাহের কারণে 3 দিন ধরে সূর্যের দেখা মেলেনি কুড়িগ্রামে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে চরাঞ্চলের হতদরিদ্ররা। শৈত্যপ্রবাহে দুর্বিষহ দিন পার করছে সিরাজগঞ্জের মানুষ। জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর ভিড়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভ্যাকসিন আমদানির চেয়ে বিতরণ করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি জানান, কোনো দেশ যদি ভ্যাকসিনের দাম বেশি নেয় তবে বিকল্প দেশ থেকে তা আমদানি করা হবে। অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা জটিল কাজ হবে বলেও মনে করেন মন্ত্রী। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সবশেষ 24 ঘন্টায় সেখানে মারা গেছেন 4,320 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, এই মাসেই দ্বিতীয়বারের মতো দেশটিতে একদিনে ভাইরাসের মৃত্যুর সংখ্যা 4,000 ছাড়ালো। এর আগে গত 7 জানুয়ারি সেখানে প্রথমবারের মতো করোনায় মৃত্যুর সংখ্যা 4,000 ছাড়ায়। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। পুরো পৃথিবীর করোনায় আক্রান্তের 1/4 এখানে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী করোনায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 9,17,00,000-এরও বেশি। মারা গেছেন প্রায় 3,81,000। রাজধানীর গুলশান অ্যাভিনিউতে উদ্বোধন হল ইঞ্জিনিয়ারিং ডিমেনশন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এলএলসির ঢাকা কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এশা ইউসুফ এশা আল দুলাইহান। সৌদি আরব এবং বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের যৌথ বিনিয়োগে এই প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় $450 মিলিয়ন। এই উদ্যোগটি দুদেশের যৌথ বিনিয়োগে মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করেন অতিথিরা। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাভেদ পাটোয়ারি এবং ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এলএলসির সভাপতি নজিব এম হেজিও। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র স্থাপনের মাধ্যমে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত ন্যায্য মূল্যে মানসম্মত খাদ্যপণ্য পৌঁছে দেওয়া সহজ হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রাজধানীর একটি হোটেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং 4th আই আর অ্যাগ্রো ইনোভেশনস অ্যান্ড টেকনোলজিসের উদ্যোগে যুব শপ,
এক্সপ্রেস কিচেন এবং কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল জানান, কৃষি পণ্য ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি যুব উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টি এই প্রকল্পের লক্ষ্য। কর্মসংস্থানের সমস্যা সমাধানে নতুন এই চিন্তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাউস। এবারে পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে ফর্মে ফেরার সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বলেন, 1 বছর পর সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ফেরায় দলের আত্মবিশ্বাস বেড়েছে। পরগারমান রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চতুর্থ দিনের মতো প্রস্তুতি শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজেই আবার চেনা ছন্দে ফেরার কথা ভাবছেন টাইগারদের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অবশ্য করোনার প্রকোপ শুরুর আগেই ফর্মহীনতায় ভোগেন তিনি। যদিও করোনাকালীন বঙ্গবন্ধু টি-20 কাপ এবং বিসিবি প্রেসিডেন্টস কাপে একেবারে খারাপ সময় যায়নি তার। এখানে যদি আমি ভালো কিছু করতে পারি আর নিজেকে কামব্যাক করার ভালো একটা সুযোগ অপরচুনিটি পাবো, বাট এটাই চেষ্টা করবো যে নিজের পারফরমেন্সটা ভালো করার জন্য এন্ড অফ দ্য ডে টিমও যেন ভালো রেজাল্ট করে। টেস্টে বাংলাদেশের হয়ে 22 ম্যাচে 90 উইকেট নেয় মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 4 টেস্টে তুলে নেন 25 উইকেট, আর ওয়ানডেতে 10 ম্যাচে নিয়েছেন 12টি। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ফিরে পেতে মুখিয়ে আছেন তিনি। সেই সঙ্গে সাকিব আল হাসান দলে ফেরায় ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। 1 বছর পরে খেলা শুরু হচ্ছে, এটা আমাদের প্রত্যেকই অনেক খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি। এবং সবচেয়ে ভালো কথা যেটা আমরা ন্যাশনাল টিমের সাথে জয়েন করেছি এবং খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। করোনার কারণে দীর্ঘদিন বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। বাংলাদেশও ভালো অবস্থায় রয়েছে বলে জানান মিরাজ। সেই সঙ্গে সামনের সিরিজে দল হিসেবে ভালো করতে আশাবাদী এই অলরাউন্ডার। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী দল নিয়ে প্রত্যাশিত জয় পেলেও দর্শকদের মন ভরাতে পারেনি তারা। উল্টো ভালো খেলা উপহার দিয়েছে বারিধারা, তবে গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা। খেলার 35 মিনিটে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার। এরপর 55 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ইব্রাহিম। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। পিকে হালদারের সহযোগী অবন্তিকা রিমান্ডে, তার মাধ্যমে কয়েকশো কোটি টাকা পাচারের তথ্য পেয়েছে দুদক। মেট্রো রেল প্রকল্পের জন্য প্রধান সড়ক বন্ধ, সার্ভিস রোডেও খোঁড়াখুড়ি, নগরীতে দিনভর যানজট, অসহনীয় দুর্ভোগ। কলাপাড়ায় এগিয়ে চলছে কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। পুরো প্রকল্পই পরিবেশ বান্ধব। এবং এক যুগে মাথা পিছু আয় বেড়েছে 3 গুণ। এখনও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।